মুখ খুললো আয়ুষী, কর্ণ চ্যাটার্জিকে অ্যারেস্ট করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী আয়ুষীকে ফোন করে আর বলতে থাকে, আয়ুষী, আমি তটিনী গাঙ্গুলি বলছি। তখনই আয়ুষী বলে, হ্যাঁ সর্দি ভাই বল। তখনই তটিনী বলে, আমি তোর সর্দি ভাই হয়ে ফোন করিনি, আমি তোকে ফোন করেছি তটিনী গাঙ্গুলি হয়ে, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট তটিনী গাঙ্গুলি। এ কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায়। আয়ুষী বলতে থাকে, কি বলছিস এসব তুই? তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, তোকে একবার স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে আসতে হবে, কারণ এখানে আছি আমি। তখনই দেখা যাবে এ কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কেন? আমি ওখানে কেন যাব? কোনো প্রয়োজন? তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, অবশ্যই তোকে আসতে হবে, কারণ কারণ তুই সবটা জানিস, তুই মুখ খুলিসনি, তোকে মুখ খুলতে হবে, তোকে তোকে মুখ খুলতে হবে, তোকে বলতে হবে তুই কেন সেদিন মুখ খুললি না, কেন সেদিন কোনো উত্তর দিলি না, কথা বললি না। তোকে আজকে সমস্তটা স্বীকার করতে হবে আয়ুষী। তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী অবাক হয়ে যায়। আয়ুষী বলতে থাকে, কেন এরকম করে কথা বলছিস তুই ছোটদি ভাই? তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। আমি তোর বোন হই, তুই ভুলে যাচ্ছিস। তখনই তটিনী বলে, হ্যাঁ আমি জানি তুই আমার বোন হোস, আমি ভুলিনি, কিন্তু কিন্তু এখন আমি তোর বোন হয়ে ফোন করিনি। আমি এখন তোকে তটিনী গাঙ্গুলি হয়ে ফোন করেছি। আমি তোর দিদি আমি তোর দিদি তটিনী গাঙ্গুলি হয়ে ফোনটা করিনি। এখানে সৌরভকে আমি জেরা করছি আর তোকেও আসতে হবে। এ কথা বলে ফোনটা কেটে দেয় তটিনী। তখনই আয়ুষী অবাক হয়ে যায়। এরপরে ভূমিকা বলে, কি হয়েছে আয়ুষী? এতটা বিভ্রান্ত লাগছে কেন তোমাকে? তখনই আয়ুষী বলে, বৌমনি, আমাকে আমাকে সর্দি ভাই ডিপার্টমেন্টে যেতে বলছে, ও আমাকে জেরা করবে। আমি বুঝতে পারছি না ও কেন এরকম করে বলছে। আমাকে বলছে আমি নাকি কি লুকিয়েছি। তখনই দেখা যাবে ভূমিকা বলতে থাকে, অবশ্যই অবশ্যই তুমি অনেক কিছু লুকিয়েছো আয়ুষী, তাই তোমাকে যেতেই হবে। এটা এটা আমরা কোনোভাবে আটকাতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা হেল্প করতে পারি, আমি তোমাকে একটা লয়ার দিতে পারি। এই বলে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, আমি তোমাকে একটা লয়ার দেব, সেই লয়ার যদি তোমাকে ওখান থেকে ছাড়িয়ে আনতে পারে সেটা অনেক ভালো হবে। তখনই আয়ুষী বলে, এসব কি বলছো তুমি? এরপরে দেখা যাবে ভূমিকা বলে, হ্যাঁ আমি একদম একদম ঠিক বলছি। তুমি বুঝতে পারছো না? নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছো। ওই বিজিতের বিরুদ্ধে যদি তুমি কোর্টে সাক্ষী দিতে, তবে সমস্ত কিছু একদম একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেত, কোনো রকম কোনো ঝামেলা হতো না। এ বলে দেখা যাবে ভূমিকা নন্দিনীকে ডাকে। নন্দিনী নিচে এলে তখনই ভূমিকা বলে, তোমাকে তোমাকে আয়ুষীর সঙ্গে একটু স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে যেতে হবে, কারণ ওখানে ওখানে আয়ুষীকে ডেকেছে তটিনী। তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি যেতে পারবো না, ওখানে আয়ুষীকে জেরা করতে ডেকেছে, ওখানে আমি গিয়ে কি করব শুনি? তখনই দেখা যাবে এ কথা শুনে ভূমিকা বলতে থাকে, তোমার বোন, ও তোমার ছোট বোন, তোমাকে যেতে হবে নন্দিনী, এরকম করে কেন বলছো? তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, হ্যাঁ ও যেমন আমার ছোট বোন, ঠিক তেমনই তটিনীও আমার ছোট বোন। তটিনী ওকে বাঁচিয়েছে, পরশুরাম ওকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার বাঁচিয়েছে, কিন্তু ও ও অকৃতজ্ঞের মতোই তটিনী ও পরশুরামকে ঘৃণা করেছে, কখনো ওদেরকে সম্মান করেনি, কখনো না, ওদেরকে কিছুতেই ছাড়া যাবে না। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখনই ভূমিকা বলতে থাকে, প্লিজ নন্দিনী, একটু বোঝার চেষ্টা করো, আমি বুঝতে পারছি যে আয়ুষী ভুল করেছে। এরপরে বাবিনে এসে বলতে থাকে, আয়ুষী তুই চিন্তা করিস না, কেউ তোর পাশে থাক বা না থাক, আমি তোর পাশে আছি, আমি তোকে নিয়ে যাব, আমি তোকে নিয়ে আসবো, কেউ কোনো ফুলের টোকাও তোর শরীরে দিতে পারবে না। তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, যতই চেষ্টা করিস বাবিন, কোনোভাবে আটকাতে পারবি না, কোনোভাবেই নয়। তখনই দেখা যাবে এ কথা শুনে তখনই ভূমিকা বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না তোমরা কেন নিজেদের মধ্যে ঝামেলা পাকাচ্ছ। নন্দিনী, প্লিজ আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি যেমন তটিনীর বিরুদ্ধে যে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছো, তটিনীর বোন হিসাবে ওর পাশে দাঁড়িয়েছো, আয়ুষীও তো তোমার আরেকটি বোন, আয়ুষীর পাশে তোমার দাঁড়ানোটা দরকার। তোমাকে আমি রিকোয়েস্ট করছি, দিদি হিসাবে না দাঁড়ালেও একজন অ্যাডভোকেট হিসাবে তাই দাঁড়াতেই পারো, তাই না? তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, ঠিক আছে আমি দেখছি, আর তুমি তুমি এত করে বলছো বলে আমি আমি ডিসিশন নিচ্ছি, আমি আয়ুষীর সঙ্গে যাব। এরপরে দেখা যাবে এ কথা শুনে ভূমিকা খুশি হয়ে যায়। এরপরে আয়ুষী বলতে থাকে, আমার আমার একটুও ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না আমার, আমি কি করব আমি নিজেও জানি না। তখনই দেখা যাবে এদিকে পরশুরাম হসপিটালের সুপারভাইজারকে ফোন করে আর বলতে থাকে, এখন কিন্তু ঠিক 11:30 বেজে গেছে, আমি যখন সিগন্যাল দেব তখনই ফায়ার অ্যালার্মসটা বাজিয়ে দেবেন।
কোনো যেন নড়চড় না হয়, কোনো যেন কথা দু না হয়। এ কথা শুনে দেখা যাবে তখনই হসপিটালের সুপারভাইজার বলতে থাকে, সেরকম কিছুই হবে না স্যার, আপনি যেভাবে বলবেন, ঠিক যেভাবে বলবেন ঠিক সেভাবেই থাকবে, কোনো রকম কোনো ঝামেলা ঝামেলা হবে না, একদম একদম ঝামেলা হবে না। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, সমস্ত কিছু আমি যেভাবে যেভাবে প্ল্যান মাফিক করেছি সেভাবেই চলবে। আপনি কিন্তু লিফটগুলো অফ রাখবেন, কোনোভাবে যেন কোনো লিফট চালু না থাকে। এরপরে দেখা যাবে পরশুরাম সেখান থেকে যেতে থাকে। যাওয়ার সময় দেখতে পাই কর্ণ চ্যাটার্জি মহিতোষ মজুমদারের সঙ্গে কথা বলছে ফোনে। ফোনে কথা বলছে কর্ণ চ্যাটার্জি মহিতোষ মজুমদারকে বলছে, যে করেই হোক সমস্ত ইনফরমেশন আমার চাই। তটিনী গাঙ্গুলি সৌরভকে কি কি জেরা করছে, কি কি বলছে, সমস্ত কিছু আমার ডিটেলসে চাই। কোনো রকম কোনো ঝামেলা হলে চলবে না। আমি কোনো রকম কোনো ঝামেলা চাই না। আমি আমি নিজের পিঠ বাঁচাতে আমি হসপিটালে ভর্তি। আমার আমার সমস্ত কিছু ঠিক আছে, শুধুমাত্র ওই খাবারটা একটু সমস্যা। আমি সমস্যা নেই, রাতে রাতে মাটন বিরিয়ানি আনিয়ে নেব আর একটা বোতলও আনিয়ে নেব। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার। এরপরে দেখা যাবে নার্স খাবার নিয়ে এলে তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি এসব খাবার খাবো না, আমার এসব খাবার একদম ভালো লাগে না, মোটেও ভালো লাগে না, প্লিজ এইসব খাবার আমার সামনে থেকে নিয়ে যাও। এরপরে দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি আরো বলতে থাকে, আমি আজ রাতে কিছু টাকা দেবো, তুমি আমাকে মাটন বিরিয়ানি আনিয়ে দেবে, ঠিক আছে? এদিকে দেখা যাবে পরশুরাম প্ল্যান মাফিক কাজ শুরু করে দিয়েছে। একটি একটি বালতিতে কিছু কেরোসিন ঢেলে সেখানে সেই কাপড়টি ভিজিয়ে নেয়। সেই কাপড়টি ভিজিয়ে কর্ণ চ্যাটার্জির কেবিনের সামনে আগুনটা লাগিয়ে দেয়, যাতে করে ধোঁয়াটা কর্ণ চ্যাটার্জির কেবিনের দিকেই ঢুকে। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি নার্সকে বলতে থাকে, কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না আমি। আমার যতগুলো যতগুলো প্রেসক্রিপশন করা হয়েছে সমস্ত কিছুই একদম কাছাকাছি রাখবে, কেউ যেন কখনো বুঝতে না পারে। এরপরে দেখা যাবে হঠাৎই ফায়ার অ্যালার্ম বেজে উঠলে অবাক হয়ে যায় সবাই। সবাই দৌড়োদৌড়ি শুরু করে দেয়, চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি হলো, এরকম শব্দ হচ্ছে কিসের, আর এই ধুয়োগুলো কোথা থেকে আসছে, এরকম শব্দ কিসের, আমি বুঝতে পারছি না তো। তখনই দেখা যাবে সবাই মিলে দৌড়াদৌড়ি করতে থাকে আর বলতে থাকে, আগুন লেগেছে আগুন। এরপরে দেখা যাবে নার্স বলতে থাকে, হয়তোবা আগুন লেগেছে, এটা তো ফায়ার অ্যালার্মস, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। তখনই কর্ণ চ্যাটার্জি ভূত দেখার মতো চমকে যায়, সমস্ত কিছু টেনে হিঁচড়ে খুলে ফেলে হসপিটালের করিডোর দিয়ে ছুটতে শুরু করে। এরপরে দেখা যাবে নার্স বারবার কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, এভাবে এভাবে দৌড়বেন না, হিতে বিপরীত হবে। আপনি আপনি একদম দৌড়াদৌড়ি করবেন না, কেউ যদি দেখে ফেলে ঝামেলায় পড়ে যেতে হবে আপনাকে সহ আমাদের সবাইকে। তখনই কর্ণ চ্যাটার্জি কোনো কথা না শুনেই দৌড়ে দৌড়ে পালাতে থাকে। এদিকে দেখা যাবে ওয়ার্ড বয় নার্সরা সবাই মিলে ছুটোছুটি করতে থাকে রোগীদের বের করতে। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি করিডোর দিয়ে দৌড়াচ্ছে আর বলছে, আমি কোনোভাবেই মরতে চাই না, আমার এখনো মরার অনেক দেরি আছে, আমি কিছুতেই এত সহজে মরবো না। এই হসপিটালে থেকে যদি মরে যাই, তার থেকে তো পরশুরামের হাতে পড়ে মরাটা অনেক ভালো, তাই না? এরপরে দেখা যাবে হঠাৎই কর্ণ চ্যাটার্জির সামনে একটি পেপারস নিয়ে দাঁড়িয়ে পড়ে কর্ণ চ্যাটার্জির সামনে পেপারস নিয়ে দাঁড়িয়ে পড়ে পরশুরাম। এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। তখনই দেখা যাবে পরশুরাম বলে, অনেকগুলো প্রেসক্রিপশনে অসুখের নাম লেখা হয়েছে, যেগুলো যেগুলো দেখে মনে হচ্ছে আপনাকে এটির ভিত্তিতে একটি ডেথ সার্টিফিকেট হাতে ধরিয়ে দেওয়াই যায়। আপনাকে যদি আমি এখান থেকে মেরে হসপিটাল মর্গে পাঠিয়ে দিই আর ডেথ সার্টিফিকেট বানিয়ে নিই, কেউ বুঝতেই পারবে না, কারণ তো প্রেসক্রিপশনে এমন কোনো রোগ নেই যেগুলো আপনার শরীরের মধ্যে নেই, যেগুলো সব ক্রিটিক্যাল কন্ডিশনের রোগ। আর এগুলো রোগ থাকলে তো কেউ এভাবে ছুটতে পারে না, তাই না? এখন কি করবেন, এখন আর তো ভান ধরতে পারবেন না। তখনই দেখা যাবে পরশুরামকে ধাক্কা দিয়ে ছুটতে থাকে কর্ণ চ্যাটার্জি। এরপরে দৌড়ে লিফটের সামনে এসে লিফট চাপতে থাকে, কিন্তু কোনোভাবেই লিফট না এলে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, লিফটটা কেন আসছে না, এ কে আছো, লিফটটা খোলো প্লিজ, এভাবে আটকে রেখো না, আমাকে ভেতরে ঢুকতে দাও। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম এসে পেছনে দাঁড়ায় আর বলতে থাকে, কোনো লাভ নেই, কোনোভাবেই লিফটের ভিতরে ঢুকতে পারবেন না, সমস্ত বন্দোবস্ত আগে থেকেই করা আছে, সমস্ত কিছু আগে থেকেই প্ল্যান মাফিক করা আছে, কেউ কোনোভাবে ধরতে পারবে না। তখন এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি বুঝতে পারছি না তুমি কেন আমার পেছনে লেগেছো কর্ণ মিস্টার মিস্টার পরশুরাম। তখনই পরশুরাম বলে, আমি যে কেন তোমার পেছনে লেগেছি সেটা তুমি খুব ভালো করে জানো। এরপরে দেখা যাবে এ কথা শুনে দেখা যাবে
পরশুরাম বলতে থাকে, তোমাকে তোমাকে 3rd ডিগ্রি দিলে সমস্ত কিছু বেরিয়ে আসবে, করাপ্টেশিয়াল ক্রিমিনাল কোথাকার। এদিকে দেখা যাবে তটিনী আয়ুষীকে বারবার জিজ্ঞেস করে, আয়ুষী বল আমাকে, তুই সত্য কথাগুলো বল, সেদিন তুই কি দেখেছিলি, সেদিন কি ঘটনা ঘটেছিল, সেখানে তুই উপস্থিত ছিলিস, তুই সবটা দেখেছিস, তুই যদি মুখ না খুলিস তবে মুখ খোলাতে কি কি করে খোলাতে হয় সেটাও আমি খুব ভালো করেই জানি। তখনই তখনই দেখা যাবে তখনই দেখা যাবে এ কথা শুনে আয়ুষী বারবার বলতে থাকে, আমি সত্যি বলছি, আমি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু দেখিনি। তখনই তটিনী বলে, তুমি তুমি সবটা দেখেছো আয়ুষী, সবটা দেখেছো, কেন মিথ্যে বলছো এভাবে? এভাবে মিথ্যে বলার তো কোনো কারণ নেই, তাই না? মিথ্যে বলার কোনো রকম কোনো কোনো কারণ নেই। তুমি তুমি কেন মিথ্যে বললে বলো? তখনই দেখা যাবে আয়ুষী বলে, তুই বুঝতে পারছিস না ছোটদি ভাই, আমি একদম ঠিক বলছি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, আমি এসবের ব্যাপারে কিচ্ছু জানি না, আমি শুধু দেখলাম যে ওখানে বুলেট চললো, ওখানে শুট করা হলো, শুট করলে তখনই দেখা যাবে জেজু পড়ে গেল, এরপরে আমি আর কিছু জানি না। তখনই তটিনী বলে, না তুমি সবটা জানো, তুমি সবটা জানো, কে তুলে নিয়েছিল, কে গঙ্গায় ফেলে দিয়েছিল, সমস্ত কিছু শুরু থেকে শেষ অবধি তুমি জানো। আয়ুষী মুখ খোলো, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, বারবার বলছি মুখ খোলো, আমি তোমাকে বারবার বলছি আয়ুষী, এখনো সময় আছে, মুখ খোলো, তা না হলে কিন্তু হিতে বিপরীত হবে, তুমি কিন্তু ঝামেলায় পড়বে, ফেঁসে যাবে তুমি। তখনই তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জির কথা জিজ্ঞেস করে তটিনী। তটিনী বলে, সেখানে বিজিত ছিল, কর্ণ চ্যাটার্জি ইনভলভ ছিল, সেখানে কর্ণ চ্যাটার্জি না থাকলেও আমি জানি কর্ণ চ্যাটার্জি ইনভলভ ছিল। এরপরে দেখা যাবে বলরাম সৌরভের গলা চেপে ধরে বলতে থাকে, শোন সৌরভ, সত্য কথা বল, তা না হলে এখানে একদম এনকাউন্টার করে দেব, ভুলে যাস না আমি কিন্তু পরশুরামের চেলা, আমি কোনো ফাপড় দিই, কিন্তু পরশুরাম কিন্তু কোনো ফাপড় দেয় না, পরশুরাম কিন্তু সত্যি সত্যি শুট করে দেয়, পরশুরাম শুট করলে কিন্তু বিপদে পড়ে যাবে, তাই বলছি এখনো সময় আছে, মুখ খোল, এভাবে অযথা মুখ বন্ধ করে বসে থাকিস না। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই তখনই দেখা যাবে পরশুরাম এসে বলতে থাকে, বলরাম একদম ঠিক বলেছে, ও ও যে কথাগুলো বললো সেগুলো একদম ঠিক, ও থ্রেট করছে, কিন্তু আমি থ্রেট করি না, আমি যেটা বলি সেটা আমি অ্যাট এনি কস্ট করে দেখাই। তখনই এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি পেছন থেকে বেরিয়ে আসে। এরপরে তটিনী বলে, কর্ণ চ্যাটার্জির এখনই ট্রিটমেন্ট শেষ হয়ে গেল? তখনই পরশুরাম বলে, উনি তো এমন কোনো রোগ নেই যেগুলো রোগ ওনার শরীরে নেই, তাই ভাবছি ওনাকে এখানে নিয়ে এসে ওনার একটি ডেড বডি ছাপিয়ে ওনাকে ছেড়ে দিব। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। এরপরে তটিনী আয়ুষীর গায়ে হাত তুলবে, তখনই নন্দিনী হাত ধরে ফেলে আর বলতে থাকে, আমি তাই যেমন তোমার দিদি, আমি কিন্তু ওরও দিদি, তাই বলছি এমন কিছু করো না যে তুমি যদি এখন কোনো বেআইনি কাজ করতে চাও তবে কিন্তু আমি ঢাল হয়ে দাঁড়াবো ওর পাশে, এ কথাটা মাথায় রাখবে। এ কথা শুনে তটিনী বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস দিদি, তুই একদম বাড়াবাড়ি করিস না, এখানে আমি ইন্টারোগেট করছি, তুই যদি এখানে এসে আমার ইন্টারোগেটের মধ্যে বাধা সৃষ্টি করিস তবে আমি তোকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তুই ভুলে যাচ্ছিস আমি একজন অ্যাডভোকেট, তুই বেআইনি কোনো কাজ করতে পারিস না, তুই ওকে জেরা কর, আমিও জানতে চাই যে পরশুরামকে কে মেরেছিল, আমিও এটা সবটাই জানতে চাই, কিন্তু তুই তুই যদি ওকে বেআইনি ভাবে জেরা করিস তবে এটা আমি কিছুতেই মেনে নেব না, এই কথাটা মাথায় রাখিস। তখনই তটিনী বলে, আজকে তুমি দিদি ফলাতে এসেছো, যখন যখন আমাকে সবাই মিলে কালিমা লিপ্ত করছিল, সবাই মিলে আমার দিকে আঙুল তুলছিল, তখন তোমার কোথায় গিয়েছিল এই দিদি সাজা? তখন তো তুমি আমাকে দিদি সাজতে আসোনি, তখন তো তুমি আমার বিরুদ্ধে কেস লড়েছিলে, তাই না? তখন তো আমাকে বাঁচাতে আসোনি, তবে আজ কেন এসেছো বলো? তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, প্লিজ আপনারা আপনারা এখানে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না, এখানে ওদেরকে কথা বলতে দিন, ওরা ওরা কথা বলছে। আয়ুষী, তুমি কথা বলো, তুমি বলো যে তোমাকে তোমাকে তুমি কি কি দেখেছিলে, তুমি যদি মুখ না খোলো তবে আমি সত্যি ভেবে নেব তুমি একজন অকৃতজ্ঞ। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমার একজন লয়ার দরকার। এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, এই লোকটাকে নিয়ে আর পারি না, দেখতেই পাচ্ছে যে এখানে জেরা চলছে আর উনি বলছেন লয়ার দরকার, ও আপনার কোনো লয়ার হবে না, কারণ আপনার বিরুদ্ধে যে জোরালো প্রমাণ আছে সেগুলো কোর্টে পেস্ট করলে আপনার যে বছর জেল হবে আমি নিজেও জানি না। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, বাড়াবাড়ি করো না পরশুরাম, একদম বাড়াবাড়ি করো না, তুমি ভুলে যাচ্ছ আমি কিন্তু কর্ণ চ্যাটার্জি, আমি কি করতে পারি তোমার ধারণাও নেই।